টেন্সের ধারাবাহিক আলোচনায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা গত ভিডিওতে দেখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সেই সাথে টেন্সের কিছু প্রারম্ভিক আলোচনা আমরা দেখেছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস অর্থ ঘটমান বা চলমান, মানে চলছে এমন বোঝায়। তাহলে সংজ্ঞাটা একবার দেখে নেই। বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরকম যদি বোঝায় তাহলে তার ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। চলমান বোঝায় বর্তমানে কাজটি। তো এই টেন্সে বাংলা ক্রিয়া কেমন হয় আমরা এখানে সেই আগের চার্টটা আবার দেখছি। যে চার্টে আমি দেখিয়ে দিয়েছিলাম যে 6টি টেন্স গুরুত্বপূর্ণ এবং সেই 6টি টেন্সের বাংলা ক্রিয়াগুলোর মাধ্যমে আমরা কিভাবে টেন্স ধরতে পারবো সেটা আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আবার সেটা এখানে একবার উল্লেখ করছি। যেমন খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো। তো সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে বিষয়টি, প্রথম 3টি ছিল প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় 2টি পাস্ট টেন্স এবং শেষেরটি ছিল ফিউচার টেন্স। তাহলে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে 1, 2 নম্বরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, খাই, খাচ্ছি এই শব্দটি আসবে। তো বাংলা চলে আসবে কিরকম? খাচ্ছি। এখানে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন থাকে, যেমন আমি খাচ্ছি বা আমরা খাচ্ছি, তুমি খাচ্ছ, তোমরা খাচ্ছ, সে খাচ্ছে, তারা খাচ্ছে, তিনি খাচ্ছেন, এরকম ক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তন হলে বাংলা ক্রিয়াটা এরকম পরিবর্তন হয়ে যায়। তো বাংলা ক্রিয়া এভাবে থাকবে। বাংলা একটি সেন্টেন্স, যে কোনো একটি বাংলা সেন্টেন্স শোনার পরে তার সাথে তোমরা এগুলোকে মিলিয়ে নিতে পারবে। বিশেষ করে এই 6টি মনে রাখলে তোমরা সে কাজটি সহজে করতে পারবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কেমন হয়? সাবজেক্ট এবং এরপরে থাকে বি ভার্ব। বি ভার্ব মূলত হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো এখানে যেহেতু প্রেজেন্ট, এম, ইজ, আর এই 3টি ভার্বের একটি ব্যবহার করা হয় সাবজেক্টের পরে এবং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল হয়, মানে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিই, এটাকে প্রেজেন্ট পার্টিসিপাল বলা হয়। এবং এক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। গত ভিডিওতে আমরা এর সম্পর্কে মোটামুটি বলার চেষ্টা করেছি। তো দেখি উদাহরণ কেমন। এখানে সাবজেক্ট আছে যে কালারের, আমি উদাহরণগুলোর সাবজেক্টও ঠিক একই কালারের রাখার চেষ্টা করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো, এবং ভার্বের কালার বাংলা এবং ইংরেজি ভার্বের কালারটাও আমি একইভাবে রেখেছি। একটি সেন্টেন্সের অবজেক্ট কিভাবে চিনতে হয় সেই ভিডিও আমরা যখন টেন্সের আলোচনা করব তার আগে তখন আমি সে সম্পর্কে আর একটি নতুন ভিডিও করব, সেখানে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে এবং তোমাদের সাবজেক্ট সম্পর্কে ধারণাটি অনেক ক্লিয়ার হয়ে যাবে। তখন সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে ধারণা, কিভাবে অবজেক্ট খুঁজে বের করবে সেই বিষয়টি তখন আরো ক্লিয়ার হবে। ঢাকা শহরের লোকেরা শ্বাস প্রশ্বাস জনিত রোগে ভুগছে। আমাদের টার্গেট হচ্ছে বাংলা বাক্যের শেষের একটি বা দুটি শব্দ। ঢাকা শহরের লোকেরা শ্বাস প্রশ্বাস জনিত রোগে ভুগছে, খাচ্ছি, এখানে মিলে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নিব কি? ঢাকা শহরের লোকেরা, পিপল অফ ঢাকা সিটি। যেহেতু পিপল প্লুরাল, সেক্ষেত্রে প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব নিতে হবে আমাদেরকে, ডু, আর, ওয়্যার, হ্যাভ। সেখান থেকে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম, ইজ, আর, সেখান থেকে আমরা এখান থেকে নেব কি? আর, কারণ সাবজেক্ট প্লুরাল, সে কারণে আর। পিপল আর, এরপর আছে কি? ভার্বের সাথে আইএনজি যোগ আছে। সাফার অর্থ সাফার ফ্রম অর্থ হচ্ছে ভোগা, রোগে ভোগা বা কোনো কিছুতে ভোগা। তো সেক্ষেত্রে এখানে সাফারিং ফ্রম, সাফার হচ্ছে মূল ভার্ব। তো সেক্ষেত্রে কি হবে? পিপল অফ ঢাকা সিটি আর সাফারিং ফ্রম রেসপিরেটরি ডিজিজেস। ঢাকা শহরের লোকেরা শ্বাস প্রশ্বাসজনিত রোগে ভুগছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
বর্তমানে কাজটি চলছে। এরপর দেখো 2 নম্বরে, মইদুল এখন ঢাকায় চাকরি করছে। এখন এটা একটা অ্যাডভার্ব। মইদুল ইজ নাও ডুইং আ জব ইন ঢাকা। করছে শব্দটি, করছে শব্দটিও এটা ভার্ব, তাহলে করা হচ্ছে ডু। হ্যাঁ, যেহেতু এটা মূল ভার্ব, সেক্ষেত্রে আমরা এই ভার্বের সাথে, ভার্বের বাংলা ক্রিয়ার সাথে মিলিয়ে নিতে পারি। খাচ্ছি, করছে, একই রকম সাউন্ড, ইট সাউন্ডস দ্য সেম, একই রকম মনে হচ্ছে সাউন্ডটা, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সবসময় এই 6টি সাসে ফেলে যে কোনো বাংলা ক্রিয়া আমরা সহজে খুঁজে বের করব। তো মইদুল এখন ঢাকায় চাকরি করছে। মইদুল ইজ নাও ডুইং আ জব ইন ঢাকা। গঠনের সাথে দেখে নাও সম্পূর্ণ মিল আছে। এখানে নাও শব্দটিকে, নাও ওয়ার্ডটিকে আমরা এখানে মাঝখানে না দিয়ে শুরুতে দিতে পারতাম, শেষেও দিতে পারতাম। অ্যাডভার্বের ব্যবহার কোথায় হবে, কিভাবে হবে, এ সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, কখনো কখনো অ্যাডভার্ব দুটি ভার্বের মাঝখানে ব্যবহার করা যায়। হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আরো পারফেক্টলি ইউজ করা যায় এই অ্যাডভার্বটাকে। তাহলে মইদুল ইজ ডুইং আ জব, এটাই হচ্ছে মূল কথা। নাও একটা অ্যাডভার্ব এখানে ঢুকে পড়েছে। অতিরিক্ত যে ওয়ার্ডগুলো থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিয়ে, সেগুলোকে আমরা কোথায় ব্যবহার করব, সেটা কিছু অতিরিক্ত ওয়ার্ড আমার সেন্টেন্সগুলোতে এখানে আছে, যাতে একেবারে ছোট ছোট সেন্টেন্স দিলে, এক্সট্রা ওয়ার্ড না থাকলে তখন তুমি জটিলতায় পড়বে যখন প্র্যাকটিক্যালি অন্য নতুন কোনো সেন্টেন্স করতে যাবে। 3 নম্বরে দেখি, এই মুহূর্তে গাড়িটি 60 কিলোমিটার বেগে ছুটছে। এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, এটা সেন্টেন্সের আমরা ধরে নিই অতিরিক্ত অংশ। হ্যাঁ, আমাদের মূল যে টেন্সের যে বিষয় সাবজেক্ট ভার্ব, সেখানে এটা আপাতত লাগছে না, তারপর আমরা এটাকে রাখলাম, কারণ যখন দেখবে রাইট ফর্মস অফ ভার্বের ব্যবহার আমরা করতে যাব, তখন অ্যাট দিস মোমেন্ট থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো গাড়িটি 60 কিলোমিটার বেগে ছুটছে। গাড়িটি ইংরেজি হচ্ছে দি কার। সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। ছোটা হচ্ছে ভার্ব, ক্রিয়া। খাচ্ছি, ছুটছে, একরকম, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের গঠনটি হচ্ছে কি, সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এট দিস মোমেন্ট দ্য কার ইজ রানিং এট 60 কিলোমিটার। এরপরে সে মুভিটি দেখছে এবং হাসছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, যে কারণে দুটি ভার্ব এখানে রয়েছে। সে মুভিটি দেখছে, আমরা ধরে নিলাম একটি ভার্ব আছে, আমরা এই পর্যন্ত সেন্টেন্সটিকে কনসিডার করি। সে মুভিটি দেখছে, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্টের পরে কি অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে হি ইজ ওয়াচিং, হি ইজ ওয়াচিং মুভিটি, দ্য মুভি, হি ইজ ওয়াচিং দ্য মুভি, সে মুভিটি দেখছে এবং হাসছে, অ্যান্ড লাফিং, এবং হাসছে, দুটি এখানে মেইন ভার্ব, দুটি ক্লজ মূলত এখানে আছে। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব সেম দ্বিতীয়বার হয়, এখানে ব্যবহার করা হয়নি। যখন কম্পাউন্ড সেন্টেন্স আমরা করব, সে তখন এ সম্পর্কে আরো জানতে পারবো। আসলে কোনো গ্রামারই একা একা স্বয়ংসম্পূর্ণ না, একটি গ্রামারের মধ্যে আরো অনেক আলোচনা চলে আসে, সেই বিষয়গুলো আলোচনা করতে গেলে কলেবর অনেক বেশি বড় হয়ে যায়। এজন্যই আমি বারবার বলছি যে আমরা এই বিষয়গুলো পরের ভিডিওতে আলোচনা করব, অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমি গাড়ি চালাচ্ছি না, যখন সেন্টেন্সটা নেগেটিভ করব, কন্টিনিউয়াস টেন্সগুলোতে সেন্টেন্সটা যখন নেগেটিভ হবে, তখন আমরা কিভাবে করব, সাবজেক্টের পরে অ্যামিজার ওয়াজার বসবে, এরপরে শুধু ওই বিভার্বের পরে, মানে অ্যামিজার ওয়াজারের পরে একটি নট বসিয়ে দিলে সেন্টেন্সটা নাবোধক হয়ে যাবে। আমি গাড়ি চালাচ্ছি না, আই এম নট ড্রাইভিং আ কার, আমি গাড়ি চালাচ্ছি না। তাহলে প্রশ্ন আমরা কিভাবে করব, সকল সেন্টেন্সের প্রশ্ন করার ধরন এবং নিয়ম কিন্তু একই। সেটা কেমন, যদি অক্সিলারি ভার্বটাকে যদি বাম পাশে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যায়, তুমি কি গাড়ি চালাচ্ছ। এটা কিন্তু প্রশ্ন না করলে মূল সেন্টেন্সটা কেমন হতো, তুমি গাড়ি চালাচ্ছ। তাহলে আমরা করতাম কি, ইউ আর ড্রাইভিং
আকার। তাহলে সেক্ষেত্রে এখন যেহেতু প্রশ্ন করব ইউ আর, ওই আরটাকে নিয়ে নেব আমরা সাবজেক্টের বাম পাশে। সাবজেক্টের বাম পাশে নিলে অটোমেটিক প্রশ্ন হয়ে যাবে। তুমি কি গাড়ি চালাচ্ছ? আর ইউ ড্রাইভিং আ কার? প্রশ্ন হয়ে গেল। যদি এই প্রশ্নটাকে আমাকে নেগেটিভ প্রশ্ন করতে হয় তাহলে কি হবে? তুমি কি গাড়ি চালাচ্ছ না? এবং লক্ষ্য করবে চালাচ্ছি, চালাচ্ছ, চালাচ্ছ এগুলো কিন্তু সেই দেখছে, হাসছে, ছুটছে, খাচ্ছি তার সাথে সম্পূর্ণ মিল আছে। তার মানে এর প্রত্যেকটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কি গাড়ি চালাচ্ছ না? নেগেটিভ প্রশ্ন। আরেন্ট ইউ ড্রাইভিং আ কার? তুমি কি গাড়ি চালাচ্ছ না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি কিভাবে নেগেটিভ করবে, কিভাবে প্রশ্ন করবে, সিঙ্গুলার সাবজেক্টের বিষয়গুলো, প্লুরাল সাবজেক্টের বিষয়গুলো, তার সাথে কোন ভার্ব ব্যবহৃত হবে, তোমরা এখান থেকে স্পষ্ট ধারণা পেয়েছো। তো বারবার প্র্যাকটিস, এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের যে টেক্সট বই আছে, তুমি যে ক্লাসেই পড়ো না কেন, তোমার যে টেক্সট বই রয়েছে ফার্স্ট পেপার, সেই বই খুলে যে কোনো প্যাসেজ খুলে সেখানের প্রত্যেকটি সেন্টেন্স তুমি ধরে ধরে টেন্স খোঁজার চেষ্টা করবে। এবং তোমার যে টিচার রয়েছে স্কুলে বা কলেজে, তুমি যেখানেই লেখাপড়া করো, তার সাথে যদি কোনো বিষয়ে তোমার খটকা লাগে বা তুমি বুঝতে পারছো না কোন টেন্স প্রাথমিক অবস্থায়, তাহলে তার সাথে তুমি বিষয়টি নিয়ে আলোচনা করবে। এরপর যদি কমেন্ট সেকশনে আমাকে কোনো কমেন্ট করো তাহলে সেই বিষয়টি আমি তোমাদেরকে খোলাসা করার চেষ্টা করব। তো ভালো থাকো সবাই, খোদা হাফেজ।